আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। অনেকদিন পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ নিয়ে কথা বলা খুবই জরুরি। কারণ ইরান আমেরিকার খবর আপনারা পছন্দ করলেও হয়তো সেই খবর আপনাদেরকে খুব বেশি উপকৃত করতে পারে না। হয়তো আপনাদের জানতে ভালো লাগে। কিন্তু নিজের স্বদেশ নিয়ে কথা বলতে আসলে সবার ভালো লাগে যদি ভালো কিছু বলা যায়। প্রথম যে কথাটি বলতে চাই, আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো অনেকদিন ধরে বলবো ভাবছি কিন্তু বলতে ইচ্ছে করছিল না। কারণ বিগত ১৫ বছর ধরে আমরা সমালোচনা করছিলাম আরেকটা পক্ষের। তখন কখনো মনে হয়নি যে কখনো নিজের পক্ষের সমালোচনা করতে হবে। অর্থাৎ অমুকে মন্দ ছিল তার সমালোচনা করেছে। যখন নিজে মন্দ হয়ে যাই, তখন সেই সমালোচনাটা করা খুব কঠিন কাজ হয়ে যায়। অনেকেই আমাকে মনে করেন আমি চুপ মেরে গেছি বা চুপ করে আছি। হয়তো রাষ্ট্রের থেকে বা সরকার থেকে কোনো সুবিধা পাচ্ছি এরকম কোনো বিষয় কিনা। না, আমি কখনো সুবিধার জন্য কাজ করিনি, করব না। এট লিস্ট এটুকু বিশ্বাস রাখেন যে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কোনো অনুগ্রহ, উপকার, সুবিধা নেয়ার পক্ষের ব্যক্তি আমি নই। এটা আমি আর দ্বিতীয়বার আপনাদেরকে বলতে চাচ্ছি না। প্রথম যে বিষয়টি আসি, বাংলাদেশের উপর ভারতের চোখ আছে। আপনারা জানেন যে প্রফেসর ইউনুস লালমনিরহাট এয়ারওয়েজ নতুন করে প্রস্তুত করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন। সেইভাবে কাজ এগিয়ে চলছে। তারপরই আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেক রহমানও লালমনিরহাট রাডার সিস্টেম বা এয়ারবেস বা বিমানবন্দর কেন্দ্র করে কাজ এগিয়ে নিচ্ছেন শোনা যাচ্ছে। ভারতের টার্গেট আছে তারেক রহমানের উপর। কারণ তার পিতা জিয়াউর রহমান যেভাবে জীবন হারিয়েছেন বা শহীদ হয়েছেন, তার নেপথ্যে কোন কোন দেশের হাত আছে এটি তারেক রহমান বোধ করেই জানেন। পাশাপাশি চীন এবং পাকিস্তান সামরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এবং পাকিস্তানের হাই ডেলিগেশন বাংলাদেশে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে সরাসরি বলছি, মহসিন নাকভি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। পাশাপাশি লালমনিরহাটে হ্যাঙ্গার বানানোর কাজ শুরু হয়ে গেছে বা অনেক কাজ এগিয়ে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশ তার গোয়েন্দা প্রধান, আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমি সেটার নাম উল্লেখ করছি না, তিনি ৩টি দেশ সফর করেছেন। প্রথমেই সফর করেছেন ভারত, তারপর পাকিস্তান, তারপর চীন। অনেকগুলো বিষয় আছে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ খুব বড় রিস্ক নিতে পারবে না। কারণ আমাদের প্রতিবেশী অঞ্চল পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসছেন এবং তিনি প্রকাশ্যে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, অপ্রকাশ্যে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করেছেন। তার মানে তার এই বক্তব্যটি বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদীর বক্তব্য। তার মানে হলো যে আমরা যতই বিজেপির সাথে মিলেমিশে চলি না কেন বা ভারতকে আমরা যতই দুধ কলা দিয়ে পুষতে চেষ্টা করি না কেন, ভারত বিএনপিকে শত্রুভাবে এটি নিঃসন্দেহে কনফার্ম বলতে পারে। তবে ভারতের অনেক বড় গেম আছে বিএনপিকে নিয়ে, এটা আমি লাইভে প্রকাশ্যে বলতে চাই না। আশা করি বিএনপির নীতি নির্ধারকরা সেই গেম খবরগুলো জানেন। এটা জাতির চেয়ে দল জানা বেশি গুরুত্বপূর্ণ। আমার আজকের বিষয়বস্তুগুলো একটু আমি বিস্তৃত করতে চাই বিভিন্নভাবে। আজকে ঢাকার সাংবাদিক ইউনিয়ন তারা আমাদের কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। আপনারা দেখেছেন, সেই আমি চেষ্টা করব তাদের ছবিটা আপনাদেরকে এক নজর দেখানোর জন্য। তো বিষয়টা হলো যে এই যে প্রোগ্রামটি হয়েছিল, যে ৩ সাংবাদিক তাদের আসলে অপরাধ কি ছিল এটা আমাদের একটু জানা খুব জরুরি। আমরা বিগত শেখ হাসিনার সরকারের সময় দেখেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাকে তো দেশ ছাড়তে হয়েছে টেলিভিশনের চাকরি ছেড়ে। তো এরকম অজস্র সাংবাদিক বেকার হয়েছে, চ্যানেল 1 বন্ধ হয়েছে, দিগন্ত টিভি বন্ধ হয়েছে, ইসলামী টিভি বন্ধ হয়েছে, বাকিগুলো কোনো রকম বেঁচে ছিল। আর অধিকাংশ যারা সরকারের সমালোচক ছিল সাংবাদিকরা, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ গণমাধ্যমে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আওয়ামী লীগের এই কাজগুলোর কঠিন সমালোচনা তখন আমরা করতাম, আপনাদের মনে আছে, এবং সমালোচনা করতাম বলেই সরকারের শত্রু হয়েছি। কিন্তু একটা বিষয় আমাদের মাথা রাখা উচিত যে আওয়ামী লীগের সময় যখন আমরা এই কাজগুলোর বিরোধিতা করেছি, তখন আমাদেরকে আওয়ামী লীগ সরকার বলতে ওরা বিএনপির লোক বা বিএনপি জামাতের লোক।
যখন এই সরকারের সময় এসে আমরা বিরোধিতা করছি তখন তারা বলছে গুপ্ত 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 শব্দটার সাথে আমার কোনো রাগ নেই, কারণ গুপ্তরা এই দেশকে স্বাধীন করেছে। জিয়াউর রহমান গুপ্ত ছিলেন, কারণ আমার রাজনৈতিক গুরু, গুরু বলবো না, আমার বস, যার জন্য আমার সেলুট। আমি যার রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করে বিএনপিকে বাসতাম বলছি, এখন বাসি কি বাসি না সেটা নিয়ে কথা বলবো না। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ছিলেন এবং সেই সেনাবাহিনীর পোশাক পরে তিনি দেশ স্বাধীনের পক্ষে কাজ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মানে পাকিস্তানের চোখে তিনি ছিলেন গুপ্ত। আমাদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনিও ছিলেন। আমাদের অজস্র সামরিক অফিসাররা পাকিস্তান সেনাবাহিনীর ছিল, কিন্তু কাজ করেছে দেশের জন্য। তো হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে অনেকেই নিজের পরিচয় লুকিয়েছিলেন এবং হাসিনাকে ক্ষমতার চেয়ার থেকে তারা নামিয়েছেন। তো তাদের মধ্যে যদি আমি পড়ি, নিঃসন্দেহে এটা অহংকারের, এটা লজ্জার নয়। সো এটা ক্লিয়ার। আমাদের স্ক্রিনে যে সাংবাদিকদের দেখতে পাচ্ছেন, এদের 2-3 জনকে আমি পার্সোনালি চিনি, আমার খুব কাছের ছোট ভাই। আমাদের মিডিয়াটা খুব ছোট, আমাদের মিডিয়াটা খুব বড় না। ভারতে কয়েক হাজার টেলিভিশন আছে, কিন্তু বাংলাদেশে অর্ধশত টেলিভিশনের মতো বোধহয় আছে। এই যে টেলিভিশনগুলো, আমরা একে অপরকে চিনি। আমি টেলিভিশন থেকে বিদায় নেওয়ার পর যারা টেলিভিশনে এসছে তাদের অনেককে আমি চিনি না, হয়তো তারা আমাকে চিনে, কিন্তু আমি তাদেরকে অনেককে চিনি না, কিন্তু অনেককে চিনি। আমরা বিএনপির মানে হাসিনার আমলে যারা আওয়ামী লীগ করতো তাদের বাইরে সবাইকে আমরা মনে করতাম যে দেশপ্রেমিক সাংবাদিক, মানে যারা আওয়ামী লীগ তাদের বাদ, মুন্নি সাহা, মোজামেল বাবু, শাকিল, রূপা, এদেরকে বাদ দিয়ে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটা বিষয় দেখেন যে এই সাংবাদিকরা, এই যে যাদের ছবি দেখাচ্ছি স্ক্রিনে, বিএনপি সরকার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তাদেরকে নোটিশ দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। তো আমি এর মধ্যে দুজনের সাথে পার্সোনালি কথা বললাম যে কি অবস্থা তোমাদের, এরকম এই ঘটনা কি। তারা আমাদেরকে বললো যে বিএনপি সরকারকে চাপে ফেলতে তুষার আব্দুল্লাহ এই কাজটি করেছে, কারণ তুষার আব্দুল্লাহ কিন্তু শেকড় আওয়ামী লীগের। এখন টিভিটা কিন্তু আওয়ামী লীগের আমলেও আসছে, এটা আওয়ামী লীগ মালিকানাধীন টেলিভিশন। তো প্রথম যে ছবিটা দেখছেন, আমাদের এক প্রিয় ভাই রাকিব, ওর ফুল ফ্যামিলি বিএনপি করে, আমি পার্সোনালি চিনি। ওর ভাই ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটির নেতা, বোঝেন। তো এইরকম করে খেয়াল করে দেখেন যে যখনই বিএনপি ক্ষমতায় আসলো, তুষার আব্দুল্লাহ খুব কৌশলে এদেরকে সরিয়ে দিল যাতে একটা মিডিয়ার মধ্যে আলোচনা তৈরি হয়। তুষার আব্দুল্লাহর দোষটা পুরোপুরি তারেক রহমানের ঘাড়ে গিয়ে চাপলো যে বিএনপি ক্ষমতায় আসছে বলে এই সাংবাদিকদের চাকরি চলে গেছে। খেলাটা কোথায় বুঝতে পারছেন? বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লিসপেন্সার সাংবাদিকরা মিডিয়া এসে জড়ো হয়ে গেছে। খুব দুঃখজনক একটা ব্যাপার, খেয়াল করে দেখেন যে যেই চ্যানেল 1, আমিও চাকরি করেছি চ্যানেল 1-এ, যেই চ্যানেল 1 বিএনপির মালিক বলে আওয়ামী লীগ আমলে বন্ধ করে দেয়া হয়েছে, এবং এই চ্যানেল 1-এর অনেক স্টাফ আছে, আমি নাম বলবো না, সবাই আমার প্রিয় মানুষ, তারা আওয়ামী লীগ আমলে পুরোপুরি আওয়ামী লীগ সেজে বা আওয়ামী লীগ ছিল, তারা তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুনের 14 গোষ্ঠী উদ্ধার করেছে। প্রতিটি টক শোতে তারা শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে। বিএনপি ক্ষমতায় আসার পর চ্যানেল 1 যখন রান করলো, আবার ওপেন হলো, ওই লোকগুলিকে আবার চ্যানেল 1-এ নিয়োগ দিয়ে নিউজের দায়িত্ব দেওয়া হলো। যারা 71 টেলিভিশনে কাজ করেছে, রিপোর্টার, খুব রহস্যজনক কারণ এরা কখনো এতটুকু চাপ নেয়নি। আমরা যেমন দেশ ছেড়েছি, আমাদের উপর অনেক হুমকি ধুমকি এসছে, দেশে থাকলে হয়তো গুম খুন ক্রস ফায়ার কিছু হয়ে যেত। যারা দেশ ছাড়তে হয়নি, যারা আওয়ামী লীগ সেজে সুবিধা নিয়েছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট করেছে, তাদেরকে বেছে বেছে আবার চ্যানেল 1-এ নিয়োগ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন বিএনপির চিন্তাটা কোথায়? চ্যানেল 1-এ যারা নিয়োগ পেয়েছেন বা যারা নিউজ কন্ট্রোল করবেন, এরা কেউ কেউ চ্যানেল 1-এ ছিলেন, পরবর্তী চ্যানেল 1 বন্ধের পর এরা আওয়ামী লীগের টেলিভিশনে গেছেন এবং আওয়ামী লীগ ছিলেন। তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন, গিয়াসউদ্দিন আল মামুনকে খাম্বাবাজ দাম্বাবাজ সব বানিয়েছিলেন, বেগম জিয়াকে গরিবের টাকা, এতিমের টাকা চোর বানিয়েছেন। যেই ব্যক্তিরা, তারা এখন আবার চ্যানেল 1-এর গুরুত্বপূর্ণ পদে বসে গেছে। বিএনপির নীতিটা কোথায় আছে বলেন? বিএনপিতে একটা নীতি নিয়ে রাজনীতি করবে, শেখ হাসিনা একটা নীতি আছে, জামাতে একটা নীতি আছে, বামদের একটা নীতি আছে। আমি বিএনপির নীতিটা খুঁজেই পাচ্ছি না এখন আর। আবার দেখেন ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তুষার আব্দুল্লাহ বের করে দিল এই ছেলেগুলোকে
পুরো দায়টা বিএনপির ঘাড়ে। তারেক রহমান কি তুষার আব্দুল্লাহকে ফোন দিয়ে বলেছে না সালেহ শিবলি ফোন দিয়ে বলেছে যে এদেরকে বের করে দেন? বলেনি। আমি কিন্তু খোঁজ নিয়েছি, কারণ বিএনপির টপ, নিচে বলেন উপর বলেন, আমার সাথে যোগাযোগ তো আছে। বিএনপি এদেরকে সরানোর ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি, কিন্তু দায়টা বিএনপির ঘাড়ে পড়ে গেল। আমি আমার খুব প্রিয় মানুষ শিবলি ভাই, যিনি তারেক রহমানের প্রেস সচিব, তাকে বলবো বিষয়টা আপনি একটু নজরে আনেন। এখন অনেক দায় আপনাকে নিতে হবে, কারণ আপনি দীর্ঘ 2 যুগের মতো লন্ডনে ছিলেন। আমি জানি আপনার উপরে কি হয়েছে। অনেক ত্যাগ স্বীকার করেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, প্রিয়জন থেকে বিচ্ছিন্ন ছিলেন। আপনি তারেক রহমানের খুব কাছে, চুম্বকের মতো ছিলেন। আপনি জানেন অনেক কিছু, বোঝেন অনেক কিছু। আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে শিবলি ভাই। আপনার কাছে আমাদের অনেক প্রাপ্তি, অনেক চাওয়া। যারা বর্তমান মিডিয়াতে বসে এই কাজগুলো করবে, এরা সব হাইব্রিড এবং দালাল। দেখেন, আমরা যারা দীর্ঘদিন নির্যাতিত ছিলাম, বঞ্চিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম, দেশ ছেড়েছি, পালাতক ছিলাম, ফেরালি ছিলাম, আমাদের কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন কোথাও? আমরা কোনো কিছু দখল করতে গেছি? কেউ বলতে পারবেন? একজন বলেন অমুক টিভি দখল করতে গেছি, চাকরির জন্য গেছি, কারো থ্রেট দিছি, প্রেস ক্লাব দখল করছি, কোনো কিছু না। কিন্তু যে লোকগুলো এখন এই কাজগুলো করছে, এরা কেউ আসলে বিএনপি না। টেলিফোনে হয়তো যোগাযোগ রাখছে ভিতরে ভিতরে, আওয়ামী লীগ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবগুলো দখল করে বসে পড়ছে, এবং এই লোকগুলি এখন বিএনপিকে বিতর্কিত করছে। বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে মানুষগুলো, কিছু লোক বিএনপি সেজে গেছে হঠাৎ করে, শাহিদ আলমদের মতো লোকেরা। এরা বিএনপি নয়, বিএনপি সেজে গেছে। নুরুল হক নূর, এরা বিএনপির না, এরা একদম আওয়ামী লীগ থেকে উঠে আসছে। এরা সুবিধা পাওয়ার জন্য সব করবে। আওয়ামী পরিবারের অনেক নেতা আছে বিএনপির মধ্যে, খুব মিষ্টি মিষ্টি কথা পার্লামেন্টে বলেন, অনেকে তারেক রহমান আবার তালিও দেন শুনে। প্রকৃত অর্থে এরা কজন বিএনপিকে ভালোবাসেন? বিএনপি দুঃসময় বিএনপিকে ছেড়েও গেছেন এরকম অনেকে, কিন্তু বিএনপি সব সময় দেখি এদেরকে নিয়ে ঘর বাঁধে। আর যারা ত্যাগী, যারা মূল্যায়ন প্রাপ্ত, যারা মূল্যায়ন পাওয়ার যোগ্য, তাদেরকে বিএনপি খোঁজ নেয় না। আবার যখন বিএনপি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার হওয়া বিএনপির জন্য অন্ধকার সময়ের মতো। 18 বছর বিএনপি কিছু করতে পারেনি যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনটা তৈরি না হতো, 36 জুলাই না আসতো, বিএনপির ইতিহাসে বিএনপি কবে ক্ষমতায় বসতো, এটা আমার মনে হয় আমাদের প্রজন্ম আর দেখতে পেত না। কিন্তু বিএনপি একটা সুবর্ণ সুযোগ পেয়েছে দেশ গড়ার। কিন্তু বিএনপি কোন পথে হাঁটবে? বিশ্বাসঘাতকরা দলের রন্ধে রন্ধে প্রবেশ করেছে, একদম পজিশন মতো বসে গেছে। মিডিয়ার মধ্যে যারা বসে গেছে, ম্যাক্সিমাম আওয়ামী লীগ চর, এরা জাস্ট সুযোগের অপেক্ষা আছে। এরা প্রত্যেকে প্রতিদিন দিল্লিতে টেলিফোনে কথা বলে, প্রতিদিন কথা বলে। আমি ভিতর থেকে বলছি, তথ্য জেনে বলছি, শুধু অপেক্ষায় আছে যেদিনই সুযোগটা পাবে বিএনপির গলা টিপে ধরবে। বিএনপির মিডিয়া হঠাৎ করে দেখবে রাতারাতি বিএনপির পক্ষে নেই। বিএনপি এখন শত্রু বানাচ্ছে অন্যদেরকে। যারা পার্লামেন্টে বিএনপিকে সাপোর্ট দিতে চায়, যারা এখন পর্যন্ত অনেক কিছুর পরেও বিএনপির বিরুদ্ধে বড় কিছু করেনি, তাদেরকে শত্রু বানাচ্ছে। আর মূল শত্রু দিল্লিতে বসে বাংলাদেশে গেম সাজাচ্ছে, তাদেরকে বন্ধু বানাচ্ছে। এই রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে বড় বিপজ্জনক হলো দালালগুলো বিএনপিতে ঢুকে পড়েছে, এবং এই দালালরা বিগত সময় বিএনপিতে ঢুকে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে। আবার সেই দালালরা বিভিন্ন চেহারায় মুখোশে ঢুকে গেছে। আজকে বাজারে গেলাম, 100 টাকা 80 টাকার নিচে কোনো তরি তরকারির দাম পাওয়া যাচ্ছে, মানে কোনো তরি তরকারি কিনতে গেলে 100 থেকে 80 টাকা সর্বনিম্ন কেজি। এখন বলেন, প্রফেসর ইউনূসের আমলেও কিন্তু এত দাম ছিল না। কথাটা কেন বললাম এবার বলছেন, আমি হাসিনার সময়টার কথা বাদ দিলাম। সবচেয়ে খারাপ সময় হাসিনা পালাবার পর দেশ যখন একটা ভয়ঙ্কর অবস্থায়, তখনও এত দাম ছিল না। পুরো রোজার মাসটা আমরা ফলো করলাম, এবারও রোজার মাসটা আমরা দেখলাম। বাজারে গিয়ে 100 টাকা কেজি তরকারি, যেটা কিনেন সর্বোচ্চ সর্বনিম্ন 80 টাকা। এই দেশের মানুষ কি ভালো আছে? বলেন, এই দায়গুলো কার ঘাড়ে পড়বে? সব বিএনপির ঘাড়ে পড়বে। দেশকে এবার যদি বিএনপি ঘুরে দাঁড় করতে না পারে, 18 বছর পর তারেক রহমান যদি ম্যাজিক্যাল ভাবে কোনো বড় পরিবর্তন আনতে না পারে, আমাদের মিডিয়ার বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে না পারে, সরকার বা বিরোধী মতের মধ্যে যে পার্থক্য আগে ছিল সেখান থেকে যদি একটা সুন্দর পরিবেশের মধ্যে সহমত চর্চার একটা পরিবেশ তৈরি করতে না পারে, তারেক রহমান তার প্রথম প্রধানমন্ত্রীত্বের সময়টাকে আমি মনে করি ব্যর্থতায় রূপ দেবেন।
তার হাতে এখন অনেক খেলা আছে, অনেক চাবি আছে। তিনি যে স্বপ্নগুলো দেখেছেন বা বিগত সময় আমাদের দেখিয়েছেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে এসছেন। যারা অতিমাত্রায় বিএনপি শাস্তে চাইবে, মনে করবেন তাদের মধ্যে সমস্যা আছে, ঘাপলা আছে। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, বৈষম্য করবে, দুর্নীতি করবে, অপরাধ করবে, তাদের চিহ্নিত করতে হবে। যদি এই কাজগুলো করা না যায়, তাহলে এই দেশে 1/11 আমরা ভুলে যাইনি। কেন 1/11 হয়েছিল, কারা করেছিল, এই পরিবেশ কারা তৈরি করেছিল, জনাব তারেক রহমান অবশ্যই জানেন। বাংলাদেশ যেন সেই দিকে না যায়। আমি খুব অনুরোধ করব যে সাংবাদিকদেরকে এই সময় এসে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের যেন তাদের পদে বহাল করা হয়। তুষার আব্দুল্লাদের মতো দালালরা যেন বিএনপি সাজতে না পারে। চ্যানেল 1 যেন তার কি বলবো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে। আমি দলবাজ মিডিয়া বলবো না, আমি চ্যানেল 1কে দলবাজ হতে বলবো না, কিন্তু যারা বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেছে, বেগম জিয়াকে এতিমের টাকা চোর বলেছে, তারা যেন চ্যানেল 1-এ বসে না থাকে। আগামী দিন এরাই মামুন সাহেবকে আবারও গুম করাবে। গিয়াসউদ্দিন আল মামুন যখন গুম ছিল, তখন আমি চ্যানেল 1-এ প্রতিদিন তার বাসায় যেতাম, তার মায়ের কান্না দেখেছি, তার মায়ের কান্না ভিডিও করতাম, চ্যানেল 1-এ আমরা নিউজ করতাম। বহুদিন তার কোনো খোঁজ ছিল না। প্রথম যখন তাকে আমাদের ডিজিএফআই ক্যান্টনমেন্ট থানার ওসি ছিল সাহাব ভাই, আমার এখনো মনে আছে, বরিশালের মানুষ, তিনি আমাকে ছোট্ট একটা মেসেজ করেছিলেন, মাসুম ক্যান্টনমেন্ট থানায় আসো। তার মানে মামুন সাহেব দীর্ঘদিন পর তাকে হ্যান্ড ওভার করছে থানায়, এতদিন গুম ছিল। তার সুন্দর চেহারাটা, মানে রাজকীয় চেহারাটা কেমন ছিল আমার মনে আছে। আমরা সব দাঁড়িয়ে তাকে দেখছিলাম, তার চেহারা চেনা যায়নি, এতটা নির্যাতন তার উপর। সবচেয়ে লং টাইম জেলে থাকা ব্যক্তি গিয়াসউদ্দিন আল মামুন, তার নির্যাতনের হিস্ট্রিতে নতুন করে বলার কিছু নাই। তিনি যদি এই ভুলগুলো করেন, আমার মনে হয় আর কিছু বলার থাকবে না। আমার চ্যানেল 1-এ চাকরির আশাও নেই, বা এই কথাগুলো চ্যানেল 1-এ চাকরির জন্য বলছি না। আমি কোনো টেলিভিশনে চাকরি করব না, কখনোই আর করব না। কারণ টেলিভিশনে কথা, মানে চাকরি করলে কথাগুলো আমি বলতে পারবো না। আমি যে কথাগুলোর দায়িত্ব নিয়েছি, সেই কথাগুলো আমি ইন্ডিভিজুয়াল বলতে চাই, কোনো মিডিয়া থেকে বলতে পারবো না, বলা যাবে না। অতএব কেউ মনে করবেন না যে কোনো চাকরির জন্য, কোনো পদের জন্য কথাগুলো বলছি। দেশটার জন্য বলছি, বিএনপির জন্য বলছি, দেশের মানুষের জন্য বলছি। আমাদের সাংবাদিকদেরকে চাকরিতে বহাল করুন। এরা কোন মতের আমার দরকার নাই, এরা সংবাদকর্মী, এটা সবচেয়ে বড় কথা। বিভাজন দূর করতে হবে, হাসিনার পদঙ্ক অনুসরণ করা যাবে না। আবারও বলছি, মিডিয়ার মধ্যে যেসব দালালগুলো, মিডিয়া মালিকরা, মিডিয়ার মধ্যে আবারও আওয়ামী ফ্যাসিজম অ্যাক্টিভ হচ্ছে, এদের বিরুদ্ধে বিএনপিকে একেবারে, আবারও বলছি, বিএনপিকে জিরো টলারেন্স নিতে হবে, বিএনপিকে সোচ্চার থাকতে হবে। কারণ বিএনপিকে ব্যর্থ করার জন্য জামাত নয়, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিডিয়া লেসপেন্সার আবার অ্যাক্টিভ হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।